মির্জা আব্বাস তো একটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি, অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে, মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। মির্জা আব্বাসকে একেবারে জয় বাংলা করে দিলেন, আর জয় বাংলা করলেন আমাদের সবার পরিচিত মুখ, সবার ভালোবাসার মানুষ পিনাকি দাদা। আসলে মির্জা আব্বাসকে কিভাবে জয় বাংলা করলেন এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরই ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? হ্যাঁ, দপ্তরের কাজ খারাপ না, সম্মানের কাজ, কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না। দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল। পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। হয়তো পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো ভাই জমির মালিক নই। দপ্তরি থাকাটা কোনো অপরাধ না, লজ্জারও না, কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই। কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস, তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি? আপনি ছিলেন কমিশনার। কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। শুনেন, ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই, কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই, সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসের ডিগ্রি পাস করেছেন, এই যে সার্টিফিকেট আপনার দেখেছেন। আল্লাহ বাঁচাইছে, আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন। তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন। যাই হোক, এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও, বাংলাদেশেও না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। ইউটিউবে টাকা পাওয়া যায়, কথা সত্য, বই লেখাও টাকা পাওয়া যায়, শিক্ষকতা কইরা, অভিনয় কইরা, কবিতা লেখা, গান গাইয়া টাকা পাওয়া যায়, প্লেন চালালেও টাকা পাওয়া যায়, রিক্সা চালালেও টাকা পাওয়া যায়, আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায়। তো আপনি এর কোনোটাই পারেন না। আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন, ওটাই আপনার উপার্জন, ওইটাই আপনার ক্ষমতা। তো চান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন? ব্যথা বেশি দিচ্ছি, ব্যথা কি জিনিস আপনি টের পান নাই? আপনার তো কোনো স্কিল সেট নাই, আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না, তাই আসছেন রাজনীতিতে। এটাই বাংলাদেশের রাজনীতির মধু। আপনি ব্যবসাও পারেন না, তাই পারলে এন্টারপ্রেনার হইতেন। তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন, করেন, এখনো করেন, বোঝা গেল। কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো, গলায় পাড়া দিয়ে এটা বের করব। আমরা আরো আগে যাই, 1971-এ আপনি তখন মোটামুটি দামরা, কলেজে পড়েন, আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা। শোনেন, মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই 26শে মার্চের রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম, যদি আমরা, তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমিনি খেলার সুযোগ পেত, সেটা আর পায়নি। পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া। এই বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই। 25শে মার্চে কি হয়েছে, শাহজাহানপুরে ওনার বাসা থেকে কি দেখেছেন, ওইটুকুই শুধু বলতে পারেন, তার বাইরে আর যাইতে পারেন না। তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান। উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই। কোন সেক্টরে যুদ্ধ করেছেন?
কোথায় ট্রেনিং নিছেন? কারা ছিল সহযোদ্ধা? মিছা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস? এটা চেনেন? 1971-এ পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো। ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের। আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই। এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায়, আজম খান, ইকবাল সুফি, আলমাস লস্কর, কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ শফি, খুরশিদ আব্দুল মতিন, আবু তাহের, মোহাম্মদ বাশার, খন্দকার আবু জায়েদ, জিন্না, ফরাদ জামিল, ফুয়াদ, মোহাম্মদ শামসুল হুদা, ডক্টর নিজাম, জাহের, কোসি, ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোকও আপনি ছিলেন না। 1971-এ মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই, আজ আসছেন 71 বাঁচাইতে, দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে। বাহ বাহ, চমৎকার চমৎকার। আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছেন আমরা নাকি হাসিনারে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না। শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না? আপনারা দেখেন নাই 3 তারিখে, 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই। তো মির্জা আব্বাস কি শুক্রে 8 দিন হইলে আমার ভিডিও দেখেন, পিনাকি কাউরে ছাড়িছে? হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীদের, এডিটর সাহেব দেখে দেন না কিছু এক না ওটা থেকে। এফবিসিসিআই একটা কনফারেন্স আছে, সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে, শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে, গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন। হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। সালমান ভাই রাঘব আমাকে বলছে বলার জন্য, হ্যাঁ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এডিটর সাহেব বড় কইরা দেখান, মাথার উপরে কেন চ্যানেল 24-এর লোগো? ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনারা চান্দা দেয়? আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনূস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনূস সাহেবকে ধরবে। কার পিছে লাগিয়েছি? ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছে লাগিয়েছি। প্রফেসর ইউনূসের পিছেও নাকি আমরা লাগবো, অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনূস ইন্ডিয়ান লেসপেন্সারি করে। ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, তারপরে আইসেন আলাপ করতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করিছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করিছেন, সব খবর আছে। আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি আসল। হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি। বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না, মাসি মারে ওরা নিজেরা বসে, তো স্পন্সর পড়তে পয়সা খরচ কর, টাকা খরচ কর, তা করবে না তারা। বট রিয়াক্ট, বট মানে বুঝেছেন তো, যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে, বুঝেছেন, কমেন্ট করবে, তো বট দিয়ে রিয়াক্ট দেন। দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন। হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন যে হাজার হাজার লাভ রিয়াক্ট পড়িছে, ভালোবাসা রে বন্যা বয়ে যাইতেছে, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। আরে বাপরা সর্বনাশ, ভালো কাজ করিছে তো, ভালো কথা, আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ? আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে, বিএনপি যেটা করছে দেখেছেন। এটাই আপনাদের জার্নি, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই হয় মন্ত্রী, দলের শীর্ষ নেতা, আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী, যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন। আমি 1 টাকা যদি খরচা করি, ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র, বাড়ি ভাড়ার টাকায় পেট চালান,
বসে বসে খান, আর ব্যাংকের আগে সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে। এটা হইতেছে আপনার উপার্জন। তাও এটা আজকের কথা না, 10 বছর আগের কথা। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আমার প্রত্যেকটা পয়সা হালাল, আপনার প্রত্যেকটা পয়সা হারাম। আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল? পারবেন না। বুকে হাত দিয়া বলবেন, আল্লাহর কসম কাইটা বলবেন, দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে, কেমনে আপনি ব্যাংক করছেন। আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন, সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন, সে ক্যাডার ভোটে জিতায়, আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি। আপনার দলের লোকেরা ভোটের কথা বলে, ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে। নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্দা দিয়া, তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয়, কেন্দ্র দখল করতে হয়, জাল ভোট দিতে হয়। এই দিয়েই চলছে এতদিন। ভোটের শক্তির রোয়াব দেখায়েন না, ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন, সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো। আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার, আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই, আপনি রাজনীতিও বোঝেন নাই। ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা, আর কিচ্ছু না। আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা, সময় বদলাইছে, জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না। নতুন বাংলাদেশে মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার থাকবে না। আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে পেরায়া আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন, সাম্যের, ইনসাফের, মানবিক বাংলাদেশের পথে। ইনকিলাব জিন্দাবাদ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত সময় ধরে জানলাম মির্জা আব্বাসের তার অতীতের, তার পিছনের কাহিনী, সে আসলে কি ছিল আর কি থেকে কি হয়েছে। আসলে এই তথ্যগুলো দেখে আমাদের সবার পরিচিত মুখ পিনাকি দাদার এই তথ্যগুলো দেওয়া দেখে আসলে আমরা সবাই অবাক হয়ে গেছি। আসলে কি ছিল আর কি হয়েছে। তার বাবা একদম দপ্তরি কাজ করতো, সেটা লজ্জার কোনো বিষয় না, সেটা কোনো লজ্জার কোনো বিষয় না। কিন্তু সে কি ছিল, তার কি পরিমাণ যোগ্য ছিল, তার যে যোগ্য ছিল সে কিন্তু এত দূর আসা সম্ভব না। তাহলে সে আসছে কিভাবে, সেটা কিন্তু অবশ্যই বোঝা যায়। তারপরে সে কিন্তু এটা ব্যাংকের মালিক কিভাবে হলো, সব বিষয় নিয়ে খুব সুন্দর তথ্য দিলেন আমাদের সবার পরিচিত পিনাকি দাদা। পিনাকি দাদা এমন একজন মানুষ, তিনি কোনো দলকে টার্গেট করে কোনো কথা বলেন না। যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে অবিচার, তার বিরুদ্ধেই পিনাকি দাদা কথা বলেন। কোনো দলকে টার্গেট করে কোনো কথা বলেন না। সেজন্য আমরা সবাই তাকে ভালোবাসি। এই কারণেই ভালোবাসি, সে অন্যায় বিরুদ্ধে আমাদের পিনাকি দাদা সব সময় কথা বলে থাকেন, সব সময় আমাদের পাশে আছেন। সেজন্য আমরাও পিনাকি দাদার সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।